আমরা মুক্ত স্বাধীন দেশ গড়ে তুলবো, আমরা মুক্ত বাতাস। আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাজীব। আমি শুধু একটা কথাই বলতে চাই, এই দেশটা যে স্বাধীন এটা কি আপনাদের কাছে মনে হচ্ছে? আমার কোশ্চেন আপনাদের কাছে, আমার কাছে মনে হয় না এই দেশটা স্বাধীন। যেখানে লাশ পড়ে থাকে রাস্তায়, নির্বিচারে আপনারা গুলি করতেছেন, আমার ভাই মারা যাচ্ছে, আমার বোন মারা যাচ্ছে, আমার ছেলে মেয়ে মারা যাচ্ছে। এই দেশটা স্বাধীন হতে পারে না। এই দেশটা আমি আবারও বলবো, এই দেশটা আমি চাই একটা সুন্দর স্বাধীন দেশ যেখানে সবাই আসবে। আমার গুলি করতে বের হলে আমার হাত কাঁপে, আমি পারি না, আমি চিকিৎসা দিতে পারি না। আমি কি তাহলে আমি কি করবো? আমার এই সাদা অ্যাপ্রনটাও আপনারা গুলি করে আমাকে মেরে দেবেন, আমার অ্যাপ্রনটা আপনারা লাল করে দেন, আমার কিনা আমার দেওয়া টাকা গুলি কিনা আপনারা আমাকেই মেরে ফেলেন। আমি চাই না এরকম দেশ, আমি স্বাধীনতা চাই। আর কিছু চাই না। আমারটা দিতে আপনারটা কভার হয়। কি অবস্থা? আসসালামু আলাইকুম, আমি সিলেটের একটি প্রাইভেট ইউনিভার্সিটির সিএসসি ডিপার্টমেন্টের লেকচারার। আমি আজকে মূলত আমাদের এখানে সংহতি জানানোর জন্য এসেছি। আমার ছোট বোন মেডিকেলের স্টুডেন্ট, আমি ওর সাথে একজন অভিভাবক হিসাবে এসেছি। একই সাথে আমি জাস্ট দুইটা কথা বলতে চাই আমাদের সাংবাদিক ভাইয়েরা। আপনাদের উদ্দেশ্যে আমার একটা খুব সিম্পল কথা, আমার বাবা সাংবাদিক, আমার বাবা একজন সম্পাদক, আজকে 45 বছর তার সাংবাদিকতার বয়স। আপনারা হয়তো পেশাদারিত্বের কথা বলবেন, এই পেশাদারিত্ব দেখে ছোটবেলা থেকে বড় হয়েছি। একটা কথা মনে রাখবেন, পেশাদারিত্ব কোনোদিনও মানবিকতার চেয়ে বড় নয়, কোনোদিনও মানবিকতার চেয়ে বড় নয়। আপনারা আমাদের পাশে দাঁড়ান। আমার 3টা শিক্ষার্থী, আমার 3জন শিক্ষার্থী এখনো সিলেটের জেলে। আমার এই 3জন শিক্ষার্থীর মুক্তি চাই। সর্বশেষ আমি একটা কথা বলবো, আপনাদের কারো পানি লাগলে বলবেন, আমাদের কাছে ধন্যবাদ সকলকে। হাতে নাও, লাইট হাতে নাও, 71 ফালাই দাও। আমাদের রক্তের কোটায় ধুয়ে যাওয়া অন্যায়। আমরা চেয়েছিলাম রাজাকার, আজ আমরা হয়ে গেছি রাজাকার। আমরা ছাত্র সমাজ আমাদের অধিকারের জন্য রাস্তায় নেমেছিলাম, কিন্তু আমরা যে দেশটাকে স্বাধীন করলাম লক্ষ মানুষের রক্তের বিনিময়ে, যে বাংলা ভাষার জন্য আমরা জীবন দিয়েছি, সেই বাংলা ভাষায় অধিকার চাইতে এসে আমাদের নির্বিচারে গুলি করে রাস্তায় আমাদেরকে নির্বিচারে গুলি করে মেরে ফেলা হচ্ছে। এই আমাদের স্বাধীন বাংলাদেশ। এখানে আমাদের দাঁড়িয়েছিল আবু সাইদ, তার বুকে গুলি করে ঝাঁঝরা করা হয়েছে, নির্মমভাবে হত্যা করা হয়েছে ছোট ছোট শিশুদের। আমরা এই হত্যার বিচার চাই, আমরা সবাই এই হত্যার বিচার চাই। আমরা কোনোভাবে এখন বসে থাকতে পারি না। আমরা চাই যারা আমাদেরকে এভাবে রাস্তায় ফেলে আমাদের ভাই বোনের বুকের উপর পাড়া দিয়ে গুলি করেছে, নির্মমভাবে হত্যা করেছে, এই হত্যার বিচার আমরা চাই। বিচার চাই, দিতে হবে। বিচার চাই, বিচার চাই, বিচার চাই, দিতে হবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার শারমিন আহমেদ। আমাদের যোগা কিন্তু এক জায়গায় না, আমরা হাসপাতালে লড়ছি আহতদেরকে নিয়ে, এবং আমরা লড়ছি রাস্তায়। আমাদের রাস্তায় নেমে আসতে বাধ্য করা হয়েছে। আমরা জানতে হচ্ছে এখানে মানুষের কারণ হচ্ছে আমরা নিতে পারতেছি না, আমাদের পক্ষে সম্ভব না এত কিছু অন্যায় মেনে নেওয়া। কিন্তু ওনার অন্যায় হয়েছে, মুগ্ধকে আমি চিনতাম না, আবু সাইদকে আমি চিনতাম না, কিন্তু তার জন্য তার ইস্যু মাথায় এসে আমি ঘুমাতে পারি না। এখন ঘরে থাকার কোনো উপায় নেই। আমি কোনো দল করি না, আমি কোনো দলের সাথে যুক্ত নয়, কিন্তু কোনো দলীয় যুক্ত না। আজকে প্রতিটি মানুষ ঘর থেকে বের হয়ে আসুক, একটা বাচ্চাকে কেন মারা হবে, বিমান থেকে কোনো গুলি করা হবে, মিথ্যা বলিতে হবে না, আগুন নিবানোর জন্য কোনো কথা হবে, বিমান থেকে পানি ফেলা হয়েছে, এই ধরনের কথা বলে তো মার খাওয়া যাবে না। আমি এই গণহত্যার আন্তর্জাতিক বিচার চাই। আমি চাই আমার ভাইয়ের রক্ত যেন বৃথা না যায়।
আমাদের যুদ্ধ আমরা জানি, আমরা হাসপাতালে ডেট ডিক্লেয়ার করতেছি, কেন করতে হচ্ছে? বাড়তি এই ঝুঁকিগুলি কেন তৈরি হয়েছে? এটা কোনো স্বাধীন দেশ? আমার মোবাইল চেক করার অধিকার তো রাষ্ট্র রাখে না। এটা কিন্তু গণতান্ত্রিক দেশ, আমি স্বাধীনতা চাই। শুধু একটু বইলা বলবো। আসো 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 বলো বলো বলো। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার আব্দুল্লাহ চৌধুরী। প্রধানমন্ত্রী যেদিন রাজাকার শব্দটি উচ্চারণ করলেন, ওই দিন তিনি একটি কথা বলেছিলেন, একটি সুন্দর জিনিস উনি আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন। উনি বলেছিলেন যে শিক্ষার্থীরা আন্দোলন করছে, এরা কেউ সংবিধান সম্পর্কে অবগত নয়, এরা সংবিধানে কিছুই জানে না। আমি একটি প্রশ্ন রাখতে চাই, এখানে বাংলাদেশের সবথেকে মেধাবী শিক্ষার্থীরা উপস্থিত রয়েছে। আমরা যখন ছোট ছিলাম, আমাদের ভাগ্নে ভাগ্নির আজকে যারা ছোট, আমি দেখেছি তারা স্কুল ব্যাগ নিয়ে যখন স্কুলে যায়, সেই ব্যাগে 14 থেকে 15টি বই থাকে, অথচ একটি ছোট সংবিধানের একটি লাইনও আমরা ছোটবেলা থেকে আজকে পর্যন্ত আমাদেরকে শেখানো হয় নাই। বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো সবসময় চেয়েছে এদেশের তরুণ প্রজন্ম যাতে সংবিধান না শিখেই বড় হয়, তিনি সেটি নিজের মুখে স্বীকার করেছেন। আমি তাকে এজন্য ধন্যবাদ জানাই। এবং আরেকটি কথা বলতে চাই, আমরা যে বলি আমরা রাষ্ট্রের মালিক, আমরা সংবিধান কিন্তু পড়ে সংবিধানে দেখি নাই যে আমরা রাষ্ট্রের মালিক। এটি আমরা লোকমুখে শুনেছি, এটি একটি লজ্জাজনক বিষয়। আমরা কিসের ভিত্তিতে এই রাষ্ট্রের মালিক সেটা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো না বলেই মুখে বলছি আমরা এই দেশের মালিক, কিন্তু বাস্তবে আমরা কিন্তু অনুভব করি আমরা এই দেশের দাস। আমাদের সাথে কিন্তু দাসের মতো আচরণ করা হয়, আমাদের জীবনের কোনো মূল্য নাই। 2018 সালে আমি যখন প্রথম ভোট দিতে গিয়েছিলাম, নির্বাচন কেন্দ্রে যে শুনেছি আমার ভোটটি দেওয়া হয়ে গিয়েছে, সেদিন আমার একটি উপলব্ধি হয়েছে, আমি এই দেশের নাগরিক। আমার সাথে রোহিঙ্গার আসলে কিসের তফাৎ? সে এই দেশে খাচ্ছে, ঘুমাচ্ছে, সেই দেশের আলো বাতাসে বড় হচ্ছে, আমিও বড় হচ্ছি। আমার নাগরিক অধিকার, আমার গণতান্ত্রিক অধিকার যদি আমি প্রয়োগ না করতে পারি, তাহলে তার সাথে রোহিঙ্গার সাথে আমার কোনো তফাৎ নাই। আমি আরেকটি কথা বলে শেষ করতে চাই, আইন সবার জন্য সমান, একটি বোগাস কথা আমাদের সামনে সাইনবোর্ড দিয়ে ঝুলানো হয়েছে। আমি একটি কথা বলতে চাই, একটি প্রশ্ন রাখতে চাই এই বিবেকের কাছে, রাষ্ট্রের বিবেকের কাছে। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে যদি আমার কোন একটি বিষয় নিয়ে একটি মতবিরোধ হয়, সেখানে যদি আদালত দেখে যে তার যে দোষের পরিমাণ সেটা আমার থেকে 1 চুল পরিমাণ বেশি, তাহলে তাকে কিন্তু আইন যদি সবার জন্য সমান হয়, 1 চুল পরিমাণ বেশি শাস্তি তার হতে হবে, ঠিক কিনা ভাই? কিন্তু আজকে 2024 সালে এতগুলো মানুষ খুন হওয়ার পরেও তিনি জাতির কাছে ক্ষমা চাওয়ার যে দাবিটি আমাদের রয়েছে 8 দফা 9 দফা দাবির মধ্যে, এই দায়িত্ব নেওয়ার যে বিষয়টি রয়েছে প্রধানমন্ত্রীর, তিনি কিন্তু সেটিকে এড়িয়ে যাচ্ছেন। এবং সব থেকে দুঃখজনক বিষয়, দাবি তো মানছেনই না, বরং একটি গুরুত্বপূর্ণ দাবি, যে দাবিটি হচ্ছে শিক্ষার্থীদের বিরুদ্ধে যে মামলা রয়েছে সেগুলোকে মিথ্যা মামলায় জড়ানো যাবে না এবং গ্রেফতার করা যাবে না। এই জিনিসটি কিন্তু আরো বেশি করে করা হচ্ছে। আমরা এই চলমান যে গ্রেফতার আতঙ্ক তৈরি করা হয়েছে, যে ভয়ের সংস্কৃতি তৈরি করা হয়েছে, আমি চাই আমাদের শিক্ষিত সমাজ, শিক্ষিত জনগোষ্ঠী সহ আমাদের বাংলাদেশের আপামর জনসাধারণ এই ধরনের নেককারজনক ঘটনাকে, বিভৎস ঘটনাকে রুখে দিবে। একটি সুন্দর বাংলাদেশের স্বপ্নে, একটি রাষ্ট্র সংস্কারের স্বপ্নে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং মিডিয়া ভাইদের প্রতি আকুল আবেদন, আপনারাও নিষ্ঠার সাথে থাকেন, আপনারা সত্যের পথে থাকেন। আমরা প্রত্যেকে মিলে যাতে এমন একটি বাংলাদেশ গঠন করতে পারি, যাতে একটি ডাক্তারও, একটি শিক্ষিত মানুষও যাতে এই বাংলাদেশ ছেড়ে বিদেশে পাড়ি জমানোর চেষ্টা না করে। আমরা সকলে দেশে থাকতে চাই, আমরা দেশটাকে সুন্দরভাবে করতে চাই। ভালো থাকবেন। গণতন্ত্র মুক্তিবাদ। আজকে জুমাবার আমাদের অনুষ্ঠানের কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করবো, তারপর মিছিল হবে। সেই মিছিলের সকলকে অংশগ্রহণ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আমি 3টা কথা বলবো। একটা হচ্ছে ব্রিজের ভাইদের জন্য প্রথমেই,
আমাদের মধ্যে ডাক্তারদের মধ্যে একটা কমন সেইং আছে যে আমাদের পক্ষে না আসলে অথবা অনেক সময় বাড়াবাড়ি হয়ে যায়, মফস্বলে অনেক রিপোর্ট করে যেগুলো আমাদের অনুকূলে যায় না, আমরা বলি হলুদ মিডিয়া। আবার অনেকে বলে কসাই ডাক্তার, এগুলো কিছুই না, কিন্তু এগুলো হচ্ছে আমাদের পেশার মধ্যে বিভাজন সৃষ্টি করা, আর কিছুই না। পেশায় ঝগড়া লাগাই দেওয়া, তারপরে এই অবৈধ সরকার ক্ষমতায় আসীন থাকবে, এই হচ্ছে তাদের কুকৌশল। আপনারা এই ব্যাপারে সতর্ক থাকবেন। আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। মিডিয়া যদি না থাকতো তাহলে বেনজিরের খবর আসতো না, তাহলে এই যে ছাগল কান্ডের ওই লোকের নাম আসতো না। মিডিয়া আছে বলেই কিন্তু আজকে কোথায় কত মানুষ খুন হচ্ছে, রাজনীতি হচ্ছে, কে টিভি অফিসে যাচ্ছে, কে গুম হচ্ছে, এই খবরগুলো আসতেছে। স্যালুট টু ইউ অল দ্য মিডিয়াস। আপনারা আপনাকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই আমার কিছু ছেলেমেয়েরা এসেছে, তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি যে তোমরা আমাদের ছোট্ট একটা মেসেজে, ছোট্ট একটা খবরে এখানে ঝাঁপিয়ে পড়তো। এরপরে আমরা আরো যে কর্মসূচি ঘোষণা করবো সেখানে তোমরা থাকবে আমি আশা করি। পুলিশদের জন্য বলতে চাই, পুলিশ সব পুলিশ কি খারাপ? এই পোশাক পরলে, আমি পোশাক পরেছিলাম সেনাবাহিনীর, পোশাক পরলে অনেক লিমিটেশন থাকে, অনেক বাধ্যবাধকতা থাকে। সেনাবাহিনী নামার পর আমি শুনলাম সেনাবাহিনী গুলি করবে না, কিন্তু সেনাবাহিনী ঠিকই যাত্রাবাহিনীতে গুলি করেছে। কেন করেছে? নতুন যে চিফ অফ আর্মি স্টাফ এসেছেন ওনাকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, উনি যদি এই কাজটা না করেন, ক্লিন না করতে পারেন, ওনার চাকরি থাকবে না। এই চাকরির ভয় কিন্তু আমরা করি না, চাকরির ভয় আমরা এখানে যারা এসেছি সরকারি চাকরি রেখে এসেছি, বেসরকারি চাকরি রেখে এসেছি। আমার এই বুঝতে আমি জব করি, আমি জানি যে কোনো মুহূর্তে আমার চাকরিটা চলে যাবে, তারপর এসেছি। কারণ এই যে রিয়ামণি মারা গেছে, এই যে আবু সাইদ মারা গেল, তারা কারা? হুইজ আবু সাইদ? আমার ভাই, আমার বায়োলজিক্যাল ভাইটা, কিন্তু আমার ফাংশনাল ব্রাদার। সেই ভূখণ্ডের মানুষ, সে বাংলাদেশের স্বাধীন মানুষ। ডাক্তার সন্দীপ মারা গেছে, আবার আমার এক ডাক্তার হারিয়ে গেছে 20 দিন ধরে উত্তরবঙ্গের এক মেডিকেল কলেজে। এইগুলো জিনিস আপনাদের পত্রিকার মাধ্যমে, আপনাদের মিডিয়ার মাধ্যমে আপনারা হাইলাইট করবেন, যাতে আমাদের পলিটিক্যাল লিডাররা ঘুমাতে পারে না, আমাদের ছাত্ররা ঘুমাতে পারে না, তারা বাসায় থাকে না। আপনারা দেখেছেন যে নাহিদকে কিভাবে মারছে, নাহিদের পায়ের উপর একটা পেপার দিয়ে ওর পুরো খাইয়ে গ্লুকোজ মেরে লাল করে দিয়েছে। তারপর আবু সাইদকে দিয়ে এই স্বীকৃতি দিয়েছে যে আমরা সবকিছু প্রত্যাহার করলাম। ওইভাবে প্রত্যাহার করলে কি প্রত্যাহার হয়? এইটাকে প্রত্যাহার বলে, এইটাকে প্রত্যাহার বলে। শেখ হাসিনার যারা বুদ্ধি দেয় ওরা ডাফার, ওরা মেন্টালি রিটার্ডেড। সে একটা রিটার্ডেড প্রধানমন্ত্রী, আর ওর বুদ্ধিজীবী যারা তারাও রিটার্ডেড। ওরা একটা ফুটবলকে পানির নিচে নিচ্ছে, ফুটবল কি পানির নিচে থাকবে? ওরা নিউটন পড়ে নাই, ওরা নিউটনের থাকলো জানে না যে একটা অ্যাকশন করলে একটা পাল্টা রিয়াকশন হবে, সেই রিয়াকশন আমরা দেখাই ছাড়বো, আমরা সেই লোক। এবং সেনাবাহিনীর ইউনিফর্ম যেহেতু পরেছিলাম, চিফ অফ আর্মি স্টাফকে উদ্দেশ্য করে আমি বলতে চাই, এই ইউনিফর্মের যে